এই বলে রাধারানী বহুমূল্য হীরকহার বের করে দেবেন্দ্রের গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি এভাবে দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পরালেন। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, সব শোধ হলো, কিন্তু আমি একটু ঋণী রইলাম। কি জন্য? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পেলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছা করে মুক্তহার পরে এসেছিলেন, তা রাধারানীর কণ্ঠে পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। গল্পের জংশন, যে স্টেশনে থামে বিভিন্ন স্বাদের গল্প। বিভিন্ন স্বাদের গল্প উপভোগ করতে আপনাকে থামতেই হবে গল্পের জংশনে, প্রতি রবিবার ঠিক রাত 9টায়। গল্পের জংশনে আজ আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাধারানী, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে রূপসা, তরুণী রাধারানীর চরিত্রে বর্ষা, রুক্মিণী কুমারের চরিত্রে অর্পণ, বসন্ত কুমারীর চরিত্রে সম্প্রীতা, সূত্রধর ও কামাখ্যানাথের চরিত্রে আমিরিক। এছাড়াও বিভিন্ন পার্শ্ব চরিত্রে রয়েছে প্রতিভা, অঙ্কন, অর্কজিৎ ও অরিজিৎ। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে তা সংক্ষেপে বলে দিই। দারিদ্র্যের মধ্যেই বিধবা মায়ের সঙ্গে বড় হওয়া রাধারানীর জীবন একদিন বদলে যায় যখন রথের মেলায় বিপদে পড়ে। তখন যুবক রুক্মিণী কুমারের সাহায্য পায় রাধারানী। এরপর মায়ের মৃত্যু তার জীবনে গভীর শূন্যতা নিয়ে আসে, কিন্তু ভাগ্যের পরিহাসে বাবার হারানো সম্পত্তি ফিরে পেয়ে রাধারানী ধনী ও প্রতিষ্ঠিত হয়ে ওঠে। তবুও সেই উপকার করা মানুষটিকে সে কোনোদিনও ভুলতে পারে না। বহু বছর পর ভাগ্য আবার তাদের মুখোমুখি দাঁড় করায়। তারপর কি ঘটেছিল সেই উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। কি গল্পের জংশনে এবার নেমে পড়েছেন তো? তাহলে শুরু করা যাক। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে নামলেন। কলকাতায় তার খোঁজ করতে লাগলেন, এমনকি বন্ধুদেরও সেই সন্ধানে নিযুক্ত করলেন। দেশে দেশে নিজের মুক্তারদের চিঠি লিখলেন, বিজ্ঞাপন দিলেন বিভিন্ন সংবাদপত্রে। সেই বিজ্ঞাপন কিছুটা এই রকম: বাবু রুক্মিণী কুমার রায়, নিচের স্বাক্ষরকারীর সঙ্গে দেখা করবেন, বিশেষ প্রয়োজন আছে। এতে রুক্মিণী কুমার বাবুর সন্তোষ ছাড়া অসন্তোষের কোনো কারণ ঘটবে না। উকিল শ্রী কামাখ্যানাথ রায়, শ্রীরামপুর। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো খোঁজ পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছরও গেল, তবুও সেই রুক্মিণী কুমার আর এলো না। এরপর রাধারানী আরও একবার অভিভাবক হারা হলো। মৃত্যু হলো কামাখ্যাবাবুর। দ্বিতীয়বার পিতাহারা হলো রাধারানী। কামাখ্যাবাবুর শ্রাদ্ধের পর রাধারানী ফিরে এলো নিজের বাড়ি ভদ্রাসনে। নিজের সম্পত্তির দেখাশোনা করতে লাগলো নিজেই। কামাখ্যাবাবুর বিচক্ষণতায় রাধারানীর সম্পত্তি অনেক বেড়েছিল। সেই বিষয় সম্পত্তি রাধারানী কিছুটা দান ধ্যানে ব্যয় করলো। প্রথমে 2 লক্ষ মুদ্রা সরকারকে পাঠিয়ে নিজের গ্রামে একটি অনাথ আশ্রম স্থাপনের আর্জি জানালো, যার নাম হবে রুক্মিণী কুমারের প্রাসাদ। সরকারের কর্মচারীরা প্রস্তাবিত নাম শুনে বিস্মিত হলেন, কিন্তু তাতে কার কি বলার আছে? স্থাপন হলো অনাথ আশ্রম, রুক্মিণী কুমারের প্রাসাদ। রাধারানীর মা দরিদ্র অবস্থায় নিজের আপন ভিটে ছেড়ে শ্রীরামপুরের কুঠির নির্মাণ করেছিলেন, কারণ যে গ্রামে তিনি একসময় ধনী ঠাকুরন ছিলেন সেই গ্রামে দরিদ্র হয়ে দিন যাপন তার পক্ষে সম্ভব হতো না। তাদের নিজের গ্রাম রাজপুরে, শ্রীরামপুর থেকে কিছুটা দূরে। এখন রাধারানী রাজপুরেই থাকে। রাধারানী নিজের বাড়ি কঙ্কাবতী প্রাসাদের ঠিক সামনেই গড়ে উঠল রুক্মিণী কুমারের প্রাসাদ। নানান দেশ থেকে দিন দুঃখী অনাথ এসে বাস করতে লাগলো সেখানে। 2-1 বছর পর একজন ভদ্রলোক সেই অনাথ আশ্রমে এসে উপস্থিত হলেন। বয়স তার 35-36 বছর।
এই বীর, গম্ভীর এবং অর্থশালী ব্যক্তি এসে দাঁড়ালেন রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে। দারোয়ানদের জিজ্ঞেস করলেন, এ কার বাড়ি? এ কারো বাড়ি নয়, এ হলো দুঃখী অনাথ লোকের আশ্রয়। এ হলো রুক্মিণী কুমারের প্রাসাদ। আমি এর ভেতরে গিয়ে দেখতে পারি? কত শত দিন দুঃখীর এ আশ্রমে অবাধ যাতায়াত, ও আপনার যেতে আর নিষেধ কি? আগন্তুক ভেতরে গিয়ে সব দেখে শুনে ফিরে এলেন। সব কিছু দেখে আমার খুব আনন্দ হয়েছে। কে এই মহানুভব ব্যক্তি? কার মনে এত মমতা? তার নামই কি রুক্মিণী কুমার? না না, একজন স্ত্রী লোক এই আশ্রয় গড়ে তুলেছে। তবে একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? তা আমরা কেউ জানিনি। রুক্মিণী কুমার কার নাম? কে জানে? যিনি আশ্রয় দিয়েছেন তার নিবাস কোথায়? দারোয়ান সামনের বিশাল অট্টালিকা দেখিয়ে দিল। তোমরা যার বাড়ি দেখিয়ে দিলে তিনি কি বাইরের পুরুষ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেন? রাগ করো না, আসলে এখনকার বড় বড় মানুষের মেয়েরা তো মেম লোকেদের মতো বাইরে বেরোয়, এজন্যই জিজ্ঞেস করছি। ইনি সেরকম চরিত্রের নন, পুরুষের সামনে একদম বের হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার দিকে এগিয়ে চললেন এবং ভেতরে প্রবেশ করলেন। যিনি এসেছিলেন তার পরিচ্ছদ সাধারণ বাঙালি ভদ্রলোকের মতোই। পরিপাটির বিশেষ অভাবও ছিল না। তার অঙ্গে হীরা জ্বলজ্বল করছিল। তা দেখে রাধারানীর কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় হীরা তারা কখনো আগে কাউকে পরতে দেখেনি। তার সঙ্গে কেউ ছিল না, এজন্য তারা জিজ্ঞেস করতে পারল না কে ইনি। মনে করলো বাবু নিজেই পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সঙ্গে দেখা করে তার হাতে একখানা পত্র দিলেন। এই পত্র আপনার মনিবের কাছে পাঠিয়ে দিয়ে আমাকে উত্তর এনে দিন। আমার মনিব স্ত্রীলোক, আবার অনাথ। এর জন্য তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোক পত্র নিয়ে আনলে আমরা তা না পড়ে তার কাছে পাঠাবো না। বেশ, আপনি পড়ুন। প্রিয় রূপসী, এ ব্যক্তি পুরুষ হলেও এর সঙ্গে গোপনে দেখা করো, ভয় করো না। যেমন যেমন ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। ঠিক আছে, আপনি যান। কামাখ্যাবাবুর মেয়ের স্বাক্ষর দেখে কেউ আর কিচ্ছু বলল না। পত্র অন্তপুরে গেল। অন্তপুর থেকে পরিচারিকা পত্রবাহককে নিয়ে এলো। আর সঙ্গে কেউ যেতে পারল না, হুকুম নেই। পরিচারিকা বাবুকে নিয়ে এক সুসজ্জিত ঘরে বসালেন। রাধারানী অন্তপুরে সেই প্রথম কোনো পুরুষ মানুষ প্রবেশ করলো। সেখানে একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন আড়াল থেকে আগন্তুককে ভালো করে দেখে নিতে লাগলো। বাবুটির গৌর বর্ণ গায়ের রং, সাদা ধবধবে মল্লিকা ফুলের মতন ফর্সা। তার শরীর দীর্ঘ, কিছুটা স্থূল, কপাল দীর্ঘ, অতি সুন্দর পরিষ্কার ঘন কালো পরিপাটি করে আঁচড়ানো চুল। চোখ দুটি বড়, স্থির, ভ্রুযুগল সূক্ষ্ম, ঘন, লম্বা উঁচু নাক, সম্পূর্ণ দেহ জামা কাপড়ে ঢাকা। কেবল আঙ্গুলগুলো দেখা যাচ্ছিল। তার মধ্যে একটি আঙ্গুলে ছিল বড় একটি হীরের আংটি। রাধারানী সেই স্থানে এসে পরিচারিকাকে বিদায় করে দিলেন। রাধারানী আসবা মাত্র দর্শকের বোধ হলো যে সেই ঘরের মধ্যে যেন নতুন করে সূর্যোদয় হলো। রূপের আলোকে তার মাথার চুল সজাগ হয়ে উঠল। আগন্তুকের উচিত প্রথম কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যের বিমুগ্ধ হয়ে নীরব হয়ে রইলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হয়েই বললে, আপনি এমন গোপনে আমার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন কেন? আমি একলা মেয়ে, কেবল বসন্তের অনুরোধে আমি দেখা করতে রাজি হয়েছি। আমি আপনার সাথে এমন সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছি তা ঠিক নয়। তা নয় বটে, তবে বসন্ত অমন অনুরোধ কেন করেছে তা কিছু লেখেনি। বোধহয় আপনি জানেন। আগন্তুক একটি পুরনো খবরের কাগজ বের করে রাধারানীকে দেখালেন। রাধারানী তা পড়ল। কামাখ্যাবাবুর স্বাক্ষর করা রুক্মিণী কুমারের সন্ধানে সেই বিজ্ঞাপন। রাধারানীর বুকে রক্ত যেন ছলকে উঠল। দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল গাছের মতন কাঁপতে লাগলো। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে ভাবল, ইনি কি আমার সেই রুক্মিণী কুমার? আর থাকতে পারল না, জিজ্ঞেস করে বসলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? না। না শব্দটি শুনেই রাধারানী আবার কঠিন হলো। ধীরে বিছানায় বসে পড়ল। আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার বুক যেন ভেঙে গেল। না, আমি যদি রুক্মিণী কুমার হতাম তবে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ছিল।
কিন্তু যখন এই বিজ্ঞাপন বের হয় তখন আমি এটাকে তুলে রেখেছিলাম। যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ না থাকে তবে আপনি সেটা তুলে রেখেছেন কেন? একটা কৌতুকের জন্য। আজ থেকে 8-10 বছর আগে আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, কিন্তু লোকলজ্জায় নিজের নামটা গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার, তাই আর কি। তা আপনি এত অন্যমনস্ক হয়ে যাচ্ছেন কেন? রুক্মিণী কুমার নামের আমি কাউকে চিনি না। যদি কেউ আমার খোঁজ করে থাকে তা হয়তো নয়, তবুও কি মনে হলো 7-5 ভেবে বিজ্ঞাপনটা তুলে রাখলাম। কিন্তু কামাখ্যাবাবুর কাছে আসতে সাহস হলো না। তারপর পরে কামাখ্যাবাবুর শ্রাদ্ধে তার ছেলেরা আমাকে নিমন্ত্রণ করলেও আমি অন্যান্য কাজের চাপে আসতে পারিনি। কিছুদিন আগে এই নিয়ে ক্ষমা চাইতে তার ছেলেদের কাছে এসেছিলাম, কিন্তু কৌতূহলবশত বিজ্ঞাপনটা সঙ্গে এনেছিলাম। কথায় কথায় সেই বিজ্ঞাপনের কথা তার বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, এই বিজ্ঞাপন কেন দেওয়া হয়েছিল। কামাখ্যাবাবুর বড় ছেলে বলেছিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনতাম, একটা ছোট্ট মেয়ে। আমি একদিন দেখে আর ভুলতে পারিনি। সে মেয়ের ওষুধের জন্য হন্যে হয়ে বনফুলের মালা গেঁথে অঝরে বৃষ্টিতে। বক্তা আর বলতে পারলেন না, তার চোখ জলে ভরে গেল। রাধারানীর চোখও জলে ভেসে যেতে লাগলো। চোখ মুছে রাধারানী বলল, পরের কথা এখন প্রয়োজন কি? আপনার কথা বলুন। রাধারানী পর নয়। যদি সংসারের কোনো দেবকন্যা থাকে তবে সে রাধারানী। যদি কাউকে পবিত্র সরল মনের এই সংসারে আমি দেখে থাকি তবে সে রাধারানী। যদি কারো কথায় অমৃত থাকে তবে সে রাধারানী। যার গায়ের ফর্সা রঙের পরতে পরতে রয়েছে অপ্সরার মতন আভা, কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনিনি, আবার আজ বুঝি তেমন কথা শুনছি। রুক্মিণী কুমার মনে মনে ভাবছিলেন, আজ এতদিন হলো সেই বালিকার কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক আজও সে কণ্ঠ আমার মনের ভেতরে জাগছে। আজ এই সুন্দরীর কণ্ঠস্বর শুনে আমার সেই রাধারানীকে কেন মনে পড়ছে? এ কি সেই? না, আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী, কুড়ে ঘরের ভিখিরিনী, আর কোথায় এই বড় প্রাসাদের মালকিন? আর আমি সেই রাধারানীকে অন্ধকারে ভালো করে দেখতে পাইনি। সুতরাং জানি না যে সে সুন্দরী নাকি কুৎসিত। কিন্তু আমার এই সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার 1% রূপও যদি তার থাকে তবে রাধারানী কম কিছু নয়। এদিকে রাধারানী মনে মনে ভাবছিল, তুমি আজ 8 বছর পর কোন নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নেমে এলে শুনি? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় সন্তুষ্ট হয়েছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকিয়ে লুকিয়ে হৃদয়ের অন্তরে তোমাকে যে পুজো করি তা তুমি জানলে কি করে? এই প্রথম দুজন দুজনকে স্পষ্ট দিনের আলোয় দেখল। এই বুঝি দুজন সময় পেল চোখ মেলে দেখার। দুজনেই দেখে বিহ্বল হলো। দুজনেই দুজনকে দেখে মুগ্ধ। দুজনেই যেন দুজনকে বড্ড চেনা লাগে, যেন কতই না কাছের, কিন্তু আবার যেন চির অপরিচিত। রাধারানী বহু কষ্টে কথা বলল। চোখের জল যেন থামতেই চায় না। আবার হঠাৎ করে আবার যেন খুশি খুশি মনে হয় নিজেকে। তা আপনি এখন কেবল সেই ভিখিরিনীর কথাই বললেন। আমার সঙ্গে দেখা করার কি কারণ তা তো এখনো বললেন না। রাধারানী কিভাবে এমন করে কথা এগিয়ে নিয়ে যাবে? তার যে বড্ড ইচ্ছে করছে চিৎকার করে সামনের মানুষটাকে বলতে যে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে যার কাছে তুমি বনফুলের মালা কিনেছিলে। কিন্তু আবার কে গো সেই মেয়ে? চিনি না। কে এই ভিখিরি রাধারানী? এইসব বলে তামাশা করতেও ইচ্ছে করছে। তার সাথে এত বুঝে মেপে মেপে কি কথা বলা যায়? কি হলো বলুন, কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন? রাধারানীর মনে মনে একটু অনুতাপ হলো। কথাটা যেন একটু ভৎসনার মতন শোনালো। রুক্মিণী কুমার একটু অপ্রস্তুত হয়ে বললেন, আমি সেই রাধারানীকে চিনতাম। একটু অন্ধকারে রাতে জোনাকির মতো একটু আশা হলো যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী নিজের কৌতুকের ভাব বজায় রেখে চুপি চুপি এই কথাটা বলে মুখ নিচু করে মিটিমিটি হাসল। সত্যি তো, না হেসে সে কোথায় যায়? আমার রাধারানী। আমি কেবল এক রাত্রি মাত্র ওকে দেখেছি। কেমন করে বলি, এই 8 বছরেও সেই স্মৃতিতে এক চিল তো মরচে ধরেনি। হ্যাঁ, সে আমারই রাধারানী। রুক্মিণী বলতে লাগলেন, সেই এক চিলতে আশা নিয়ে আমি কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম রাধারানী কে। তো উনি হয়তো সবিস্তারে পরিচয় দিতে অনচ্ছিক ছিলেন। কেবল বললেন, আমাদের কোনো আত্মীয়ের কন্যা,
তিনি যখন বেশি আগ্রহ দেখালেন না, তাই আমিও আর জোরাজুরি করলাম না। কেবল জিজ্ঞাসা করলাম, রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করছিল তা কি জানতে পারি? মানে যদি আমি কোনো সন্ধান দিতে পারি। কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজছেন তা আমি সবিশেষ জানি না। আমার পিতা ঠাকুর জানেন, বোধহয় আমার বোনও জানতে পারে। আমার বোনটি আবার সব কিছু ভেঙে চুরে বলতে চায় না। তাকে তাহলে একবার জিজ্ঞেস করেই আসি, আপনি যখন বলছেন সন্ধান দিতে পারবেন। এই বলে তিনি উঠে পড়লেন। ফিরে এসে একটা চিঠি আমার হাতে দিয়ে বললেন যে এই চিঠিটা নিয়ে যেন আমি রাজপুরে যাই। রাজপুরে যিনি দুঃখী মানুষদের আশ্রয় দিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে বললেন। আমি সেই চিঠি নিয়ে আপনার কাছে এসেছি। কোনো অপরাধ করেছি কি? জানি না, মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার রাধারানীকে তা আমি চিনি না। সে রাধারানীর ব্যাপারে কিছু জানলে শুনলে তবুও একটা চেষ্টা করতে পারতাম, বলতে পারতাম। রুক্মিণী কুমার সেই রথের মেলার কথা সবিস্তারে বললেন, কেবল নিজের দেওয়া অর্থ ও বস্ত্রের কথা বললেন না। স্পষ্ট কথা বলছি, মার্জনা করবেন। আপনাকে রাধারানীর কোনো সন্ধান দিতে সাহস পাচ্ছি না, কেননা আপনাকে দয়ালু লোক বলে মনে হচ্ছে না। আপনি যদি সেই রকম দয়ালুই হবেন, তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন তার অমন দুর্দশা অবস্থা দেখেও কিচ্ছু সাহায্য করলেন না। সাহায্য তো অনুকূল বিশেষ কিছু করতে পারিনি। আমি সেদিন নৌকা করে রথ দেখতে গিয়েছিলাম, পাছে কেউ জানতে পারে এই জন্য রুক্মিণী কুমার রায় নামে পরিচয় লুকিয়ে রেখেছিলাম। দুপুরের পর বড় ঝড় বৃষ্টি শুরু হলো, তাই ঘাটে উঠে এসেছিলাম। সঙ্গে অল্প যা ছিল তা রাধারানীকেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেও অতি সামান্য। পরদিন সকালে এসে ওদের খবর নিয়ে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার হঠাৎ শরীর খারাপের সংবাদ পেয়ে সত্বর আমাকে কাশী যেতে হয়েছিল। বাবা অনেকদিন শয্যাশায়ী রইলেন। কাশী থেকে ফিরতে ফিরতে আমার 1 বছরের কয়েক মাস বেশি সময় লেগে গেল। পরে আমি ফিরে এসে সেই কুটিরের সন্ধান করলাম, কিন্তু তাদের আর দেখতে পেলাম না। খুব জানতে ইচ্ছা করছে, আপনি সেই রথের দুর্যোগে দিন তো সেই কুটিরে আশ্রয় নিয়েছিলেন, তা আপনি কতক্ষণ সেখানে ছিলেন? বেশিক্ষণ নয়। আমি যা রাধারানীর হাতে দিয়েছিলাম তা যাচাই করার জন্য সে আলো জ্বালাতে গিয়েছিল, আর আমি সেই সময় শাড়ি কিনতে চলে গিয়েছিলাম। আর কি কি দিলেন? আর কি দেব, একখানা ছোট নোট ছিল, তা কুটিরে রেখে এসেছিলাম। নোটখানি ওইভাবে দেওয়া একদমই ঠিক হয়নি। তারা তো এটাও মনে করতে পারে যে আপনি নোটখানি হারিয়ে ফেলেছেন। না, আমি পেন্সিল দিয়ে লিখে রেখেছিলাম রাধারানীর জন্য। তাতে নাম স্বাক্ষর করেছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারের খোঁজই রাধারানী করে থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম। আমি তো তাই বলছিলাম, আপনাকে বিশেষ দয়ালু বলে মনে হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এতটুকু বলেই রাধারানী আর বলতে পারল না। ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করতেই ঝরঝর করে গড়িয়ে পড়ে যায়, রাধারানী মুখ নিচু করে এতটুকু বলতেই তার চোখের জল ঝরঝর করে পড়তে লাগলো। রুক্মিণী কুমার যেদিকে দাঁড়িয়েছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টেনে দিয়ে সে ঘর থেকে রাধারানী বাইরে বেরিয়ে গেল। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখতে পায়নি, পেয়েছে হয়তো, বলা যায় না। বাইরে এসে মুখে চোখে জল দিয়ে অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে রাধারানী ভাবতে লাগলো, ইনিই তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুজনেই একে অপরকে একান্তে নিজেদের মণিকোঠে ঠাঁই দিয়েছি। এখন উপায়, আমিই যে রাধারানী তাও তাকে বিশ্বাস করাতে পারি, কিন্তু তারপর ওনার পদবী কি তা কে জানে। পদবীটা এখনই জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার গোত্রেরই হন তবে ধর্মবন্ধন ঘটবে না, চিরজন্মের যে বন্ধন তা ঘটবে না, প্রাণের বন্ধন ঘটবে না। তবে আর তার সঙ্গে কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করেই কাটিয়ে দেব। এতদিন তো সেই জপ করেই কাটিয়ে দিলাম, জোয়ারের প্রথম বেগটা কাটিয়ে দিয়েছি। জীবনের বাকি যে সময়টুকু আছে তাও কি কাটবে না? আবার রাধারানীর 2 চোখ ভরে জল চলে এলো। সে চোখ দুটো মুছে রাধারানী আবার ভাবতে লাগলো, আচ্ছা, উনি যদি আমারই পদবীর হন তাহলেই বা ভরসা কি? উনি যে কুমার তার নিশ্চয়তা কি? তাহলেই বা বিবাহিত? না না, তা হবে না, নাম জপ করে মরি, সেও অনেক ভালো। সতীনের ঘর করতে পারবো না। তবে এখন কি করব? পদবীটা জিজ্ঞেস করলেই হবে। তবে নিজের পরিচয় দিই, আর উনি কে তা জেনে নিই। কেননা রুক্মিণী কুমার তো তার নাম নয়, তা তো শুনলাম। যে নাম জপ করে বাকি জীবনটা কাটাতে হবে তা একবার শুনে নিই, তারপর বিদায় দিয়ে কাঁদতে বসি। আহা পোড়ামুখী বসন্ত, না বুঝে না জেনে তুই বেছে বেছে একেই পাঠালি। তুই কি জানিস না, এই জীবন সমুদ্র অমন করে মন্থন করতে গেলে কারো কপালে অমৃত
আর কারোর কপালে গড়ল ওঠে। জীবন কি আর আমাদের মনের মতো হয় রে? আচ্ছা, পরিচয়টা তো দেওয়া যাক। এই ভেবে রাধারানী যে জিনিস নিজের প্রাণের থেকেও বেশি যত্নে তুলে রেখেছিল তা বের করে আনলো। সেই দুর্যোগের রাতে দয়াবান এক মানুষের থেকে পাওয়া নোটখানি। রাধারানী ওটাকে আঁচলে বাঁধলো। বাঁধতে বাঁধতে ভাবতে লাগলো, আচ্ছা, যদি মনের বাসনা পূরণ হওয়া এই পোড়া কপালে লেখা থাকে, তবে শেষ কথাটা কে বলবে? এই ভেবে রাধারানী আপন মনে হেসে লুটোপুটি গেল। তা তো পারবই না। বসন্তকে যদি ডাক পাঠানো যেত। আচ্ছা, তাহলে এনাকে এখানে দুদিন বসিয়ে রেখে যদি বসন্তকে ডেকে আনা যায়, উনি না হয় সেই দুদিন আমার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ুন। পড়াশোনার অভ্যাস নেই নাকি? তার জন্যই তো লাইব্রেরি করে রেখেছি। আর যদি দুদিন থাকতে রাজি না হন, আর যদি কাজ থাকে, তবে কি হবে? তবে আমাদের সেই কথোপকথনের কি হবে, যার উপর নির্ভর করে আছে আমার বাকি জীবন? ক্ষতি কি? থাকবো ইংরেজের মেয়ের মতো বুড়ি বয়স অব্দি কুমারী। আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দায় ভয় কেন পাবো? কাজটাই করি। এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে তো কত লোক কত কি না বলে। আমার তাতে বয়ে গেল। আমি তো বুড়ো বয়স পর্যন্তই কুমারী, তাই এই কাজটাও না হয় ইংরেজের মেয়ের মতোই হলো। এরপর অনেক আকাশ পাতাল ভেবেও কিছু কুল কিনারা করতে না পেরে ভীষণ একটা চাপা উত্তেজনা নিয়ে রাধারানী রুক্মিণী কুমারের সামনে এসে উপস্থিত হলো। আপনি আমাকে বিদায় দিয়েও গেলেন না। আমি যে কথা জানার জন্য এসেছিলাম তাও জানা হলো না, তাই এখনো যাইনি। আপনি রাধারানীর জন্য এসেছেন তা আমার মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে তা ঠিকই, সে আপনার নিকট পরিচিত হবে কিনা সে ব্যাপারে একটু একান্তে ভাবছিলাম। তারপর রাধারানী তখন অল্প হেসে একবার নিজের দিকে তাকিয়ে নিজের হাতের বালা খুঁটে রুক্মিণী কুমারের দিকে না তাকিয়ে বলল, আপনি বলেছেন রুক্মিণী কুমার আপনার আসল নাম নয়। রাধারানী যে আরাধ্য দেবতা তার নাম পর্যন্ত এখনো সে জানতে পারেনি। আরাধ্য দেবতা? কে বলল? নাম এইভাবে জিজ্ঞাসা করতে হয়? ছি রাধা, কত বোকা তুই। আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গোপনে 2 হাত যুক্ত করে মনে মনে ডাকলো, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। হ্যাঁ, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম আমি শুনেছি। সবাই এমনই রাজা বলে, কুমার বলে, লোকজনের থেকে যথেষ্ট সম্মান পায়। এতক্ষণে আমার সাহস বাড়ল যখন জানলাম আপনি আমার স্বজাতি। এখন ইচ্ছে আজ আপনাকে আমার আতিথ্য গ্রহণ করতেই হবে। সে কথা পরে হবে। রাধারানী কই? খাওয়া দাওয়া মিটুক, তারপর সে কথা বলবো। মনে দুঃখ থাকলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, তবে বড় দুঃখ, 8 বছরের দুঃখ, তাই জানি। হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হচ্ছে। আপনি রাধারানীকে সামনে পেলে কি করবেন? কি আর করব, একবার দেখব। 8 বছরের অপেক্ষা শুধু একবার দেখার জন্য? অনেক ধরনের মানুষ হয়, আমি এমনই। আচ্ছা, আমি খাবার পর আপনাকে আপনার রাধারানী দেখাবো। ওই বড় আয়নাটা দেখছেন, ওটার ভিতরে দেখাবো। তবে চাক্ষুষ দেখতে পাবেন না। চাক্ষুষ সাক্ষাতেই বা কি আপত্তি? আমি যে 8 বছর অপেক্ষা করেছি। ভেতরে ভেতরে দুজন দুজনের মনের কথা আজ করছে কিনা জানি না, কিন্তু কথাবার্তা এমন হতে লাগলো। আচ্ছা, আপনি 8 বছর আগে তাকে দেখেছিলেন, তখন তার বয়স কত? 11 হবে। 11 বছরের বালিকার উপর এত অনুরাগ হয় না বুঝি? না, কখনো শুনিনি। তাহলে মনে করুন কৌতূহলা। সে আবার কি? শুধুই দেখার ইচ্ছে। তা দেখাবো, ওই বড় আয়নার ভিতর। আপনি বাইরে থাকবেন। কেন? সম্মুখ সাক্ষাতে আপত্তি কিসের? সে কুলের কুলবতী। আপনিও তো তাই। আমার কিছু বিষয় আছে, নিজেই তার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাইরে বেরোতে হয়। আমি কারোর অধীন নই, সে তার স্বামীর অধীন। স্বামীর অনুমতি ছাড়া। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হলেন যে? বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বছর বয়স, বিবাহিতা নয়। দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে রইলেন। কেন? আপনি কি তাকে বিবাহ করতে ইচ্ছা করেছিলেন? রাধারানী জানতে পেরেছিলেন কি? রাধারানীর সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হয়েছে। রাধারানী আবার 2 হাত জোর করে ঠাকুরকে ডাকতে লাগলো, জয় জগদীশ্বর, আর কিছুটা সময় আমাকে এমন সাহস দাও যেন আমার এমনই সাহস থাকে। তা শুনলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তার দর্শন অভিলাষ করেন? করব বই কি। দেখা করাটা কি আর সাজে? রাধারানী আমার সন্ধান করছিল কেন তা এখনো জানা হয়নি। আপনি রাধারানীকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে বললে আপনি শোধ নেবেন কি? যা দিয়েছি তা পেলে নিতে পারি,
কি কি দিয়েছেন? একখানা নোট। এই নিন। বলে রাধারানী আঁচল থেকে সেই নোটখানি খুলে দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তার হাতে লেখা রাধারানীর নাম সেই নোটে আছে। দেখে বললেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখেছেন? রাধারানী কুমারী। স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলেছিলাম। তা সব তো শোধ হলো না। আর কি বাকি? 2টা টাকা আর কাপড়। সব ঋণ যদি এখনই পরিশোধ হয় তবে আপনি আহার না করেই চলে যাবেন। পাওনা বুঝে নেওয়ার পর কোন মহাজন বসে? বাকিটা ভোজনের পর রাধারানী পরিশোধ করবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো পাইনি। অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়েছেন, তা সেদিন আর শোধবোধ হয়ে গেছে। সুদ কিছু পাইনি। পাবেন বই কি? কি পাবো? অপেক্ষা করুন, রাধারানী সব চুকিয়ে ঋণ মুক্ত হবে। এই বলে রাধারানী ঘর হতে বাহিরে হয়ে গেল। রাধারানীর আজ্ঞা পেয়ে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বহির্ধারে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাসময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থেকে তাকে ভোজন করালেন। ভোজনান্তে রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনও ঋণী। কাপড় পরে ছিঁড়ে ফেলেছি, টাকা খরচ করেছি, তা আর ফেরত দেওয়া যায় না। তার বদলে আপনার জন্য যা রেখেছি তা গ্রহণ করুন। এই বলে রাধারানী বহুমূল্য হীরকহার বের করে দেবেন্দ্রের গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি এভাবে দেনা পরিশোধ করবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পরালেন। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, সব শোধ হলো, কিন্তু আমি একটু ঋণী রইলাম। কি জন্য? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য তো ফেরত পেলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসল। দেবেন্দ্র নারায়ণ ইচ্ছা করে মুক্ত হার পরে এসেছিলেন, তা রাধারানীর কণ্ঠে পরিয়ে দিয়ে বললেন, এই ফেরত দিলাম। এমন সময় প্যা প্যা করে শাক বাজলো। শাক বাজালো কে? তার একজন দাসী চিত্রা উত্তর করল, আগে আমি। কেন বাজালি? কিছু পাবো বলি। বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হলো, কিন্তু তার কথাটা মিথ্যা। রাধারানী তাকে শিখিয়ে পড়ে নিজেই দরজার কাছে বসিয়েছিল। তারপরে দুজনে বিরলে বসে মনের কথা হলো। রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করার জন্য সেই রথের দিনে সাক্ষাতের পর যা যা ঘটেছিল, তার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের উইল নিয়ে মোকদ্দমার কথা, রাধারানীর মার দৈন্যের কথা, মার মৃত্যুর কথা, কামাখ্যাবাবুর আশ্রয়ের কথা, প্রিভি কাউন্সিলের ডিক্রির কথা, কামাখ্যাবাবুর মৃত্যুর কথা সব বলল। বসন্তের কথা বলল, তার বিজ্ঞাপনের কথাও বলল। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে 2টি প্রাণ যেন পরিতৃপ্ত করল। উত্তপ্ত মাটি যেমন বর্ষার বাড়ি ধারা পেয়ে শীতল হয়, দেবেন্দ্র নারায়ণও তেমন শীতল হলো। তোমার তো কেউ নেই, কিন্তু এ বাড়িতে বড় লোকজন দেখছি। দুঃখের দিনে আমার কেউ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটেছে। আমি এই অল্প বয়সে একা থাকতে পারি না, এই জন্য যত্ন করে তাদের স্থান দিয়েছি। তাদের মধ্যে এমন সম্পর্কে নিজের কেউ আছে যে তোমার এই দিন দরিদ্রকে দান করতে পারে? তাও আছে। বিলম্বে কাজ কি? রাধারানী ডাকলো। চিত্রে! চিত্রা আসলো। রাধারানী জিজ্ঞাসা করলো, দিন কিছু ঠিক হলো কি? হে, দেয়ানজি মশাই তো পুরুত মশাইকে ডেকেছিলেন। পুরুত তো বিবাহের জন্য শুভ দিনও বলে গিয়েছে। দেয়ানজি মশাই তো সমস্ত উদ্যোগ নিয়েছে। এইবার এলেন বসন্ত কুমারী। কামাখ্যাবাবুর ছেলেরা এবং পরিবারবর্গ সকলেই আসলো। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু, যে যেখানে ছিল সকলেই আসলো। দেবেন্দ্র নারায়ণের বন্ধু ও অনুচর বর্গ সকলে আসলো। তোমার কি আক্কেল ভাই বসন্ত? কি আক্কেল রাধারানী? যাকে তাকে তুমি পত্র পাঠিয়ে দাও কেন? কেন? লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সব কথা বলল। রাগ হওয়ার কথাই তো বটে। সুদ শুদ্ধ দেনা বুঝে নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনিয়ে দিয়েছি বলে 2 সই হেসে লুটোপুটি গেল। তারপর আর কি, শুভ লগ্নে শুভ বিবাহ সম্পূর্ণ হলো।
আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও হাইপ করে দেবেন এবং গল্পের জংশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমরা। তাহলে দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত 9টায়।